কারণ ওনারা একদিকে 16ই ডিসেম্বর পালন করবেন, আর একদিকে হচ্ছে মানে মিডিয়া এবং অনলাইন ইনফ্লুয়েন্সারদেরকে লালায় দিবেন, লালায় দিয়ে বলবেন যে হচ্ছে প্রমাণ করো মুক্তিযুদ্ধই আসলে গণহত্যা ছিল, বাঙালিরাই গণহত্যা চালাইছে। তো তারা তো আসলে মুনাফিক, তো তাদেরকে কোনো বিশ্বাস করার কিছু নেই। কিন্তু এটা বাংলাদেশের মানুষের দেখা দরকার। অনেকে বলেন যে যারা যুদ্ধাপরাধ করেছেন তারা তো একটা অন্য প্রজন্মের, তাহলে তাদের দায়ভার, তাদের সমস্যা কেন আমি হচ্ছে আর একদল লোকের উপর চাপাবো? কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা তো এখনও মুক্তিযুদ্ধে যারা সেদিন ঠেকিয়েছেন, যারা বলেছেন যে না জাতীয় সঙ্গীত চান না, তারা তো কেউ 71-এর সময় জন্মান নেই। তাহলে এই আইডিওলজিটা কত বড় বিষ, এই আদর্শটা কত বড় বিষ, কত বড় পয়জন, যে এত বছর পরে যে ছেলেটা স্বাধীন বাংলাদেশে জন্মায়, স্বাধীন বাংলাদেশের আলো বাতাসে বড় হইল, সে তার জাতীয় সঙ্গীতকে ঘৃণা করতে শিখলো কোন আদর্শের কারণে? সেই আদর্শকে চিহ্নিত করা এবং সেই আদর্শের বিরুদ্ধে যে আদর্শিক লড়াই, সেই আদর্শিক লড়াই জারি রাখা। এই আন্দোলন ওনারা ওনাদের মতো করতে পারে। এই আন্দোলন মানে বাংলাদেশের মানুষের খায় দায় এত কাজের অভাব পড়ে নাই যে জাতীয় সঙ্গীত বদলানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করবে। এটা তারাই করবে, এবং তারা যত করবে তারা চিহ্নিত হবে, বোঝা যাবে তারা কারা। ভালো, তারা প্রকাশ্যে আসুক। মানে কমিটিগুলাই তো আমরা দেখতে পাই, কারা আন্দোলন করবে আমরা দেখবো, আমরা জানবো বাংলাদেশে জামাত ইসলামের লোক কারা। কারণ এগুলা তো তাদের একদম পুরানো অভ্যাস। 5ই আগস্টের পরে এই গোলাম আজম সাহেবের ছেলে তিনি প্রথমেই আলোচনা করছেন যে জাতীয় সঙ্গীত বদলাইতে হবে এবং 30 লক্ষ সংখ্যাটা ঠিক কিনা এটা যাচাই করতে হবে। তার কয়েকদিন পরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এখন যিনি সভাপতি, যিনি আগে সাধারণ সম্পাদক ছিলেন, ফরহাদ এই নিয়ে ইন্টেলেকচুয়াল লেখা লিখেছেন যে কেন জাতীয় সঙ্গীত হিসেবে আসলে আপনার থাকা উচিত না, জাতীয় সঙ্গীত হিসেবে আপনার আমার সোনার বাংলা থাকা উচিত না। তো এটা পুরোটা একটা প্রজেক্ট। বাংলাদেশের অস্তিত্বকে তারা এখনও স্বীকার করতে চায় না। ফলে যা কিছু বাংলাদেশের যেই সমাজ, বাংলাদেশের যেই পতাকা, বাংলাদেশের যেই প্রতীক, তার প্রত্যেকটা জিনিস নিয়ে তাদের একটা বড় রকম উস্কানি এবং চুলকানি আছে। সেই চুলকানির জায়গা থেকে তারা আসলে পারে না। তারা সুযোগ পাইলেই বলে বসে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই। কিন্তু গোলাম আজমের বাংলা কি জিনিস? গোলাম আজমের পূর্ব পাকিস্তান। গোলাম আজম শেষ দিন পর্যন্ত পাকিস্তানের আদর্শে বিশ্বাসী লোক ছিলেন। তিনি শেষ পাকিস্তান 71-এর পর তিনি থামেন নাই, তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করছেন। এখন সেই লোক হচ্ছে বাংলাদেশে, আপনি বলবেন তার বাংলায় শেখ হাসিনা আওয়ামী, এগুলোর মধ্য দিয়ে আসলে আমার মনে হয় আওয়ামী লীগ জামাতের যে বাইনারি খেলা, কারণ রাজনীতিতে যদি জামাত প্রাসঙ্গিক থাকে তাহলে আওয়ামী লীগও প্রাসঙ্গিক থাকে। কারণ তখন মনে হয় যে এই যে আওয়ামী লীগ যেগুলো বলছে এগুলো সত্য, জামাত আসলেই সব কিছু নিয়ন্ত্রণে আছে। সেই জায়গা থেকে আসলে যারা আওয়ামী লীগ না, যারা জামাত না, আমার আহ্বান থাকবে তাদের প্রতি, আমার আহ্বান থাকবে এনসিবির প্রতি, আমার আহ্বান থাকবে বিএনপির প্রতি, আমার আহ্বান থাকবে বাম মধ্য ডান নির্বিশেষে যারাই বাংলাদেশের পক্ষের শক্তি তাদের কাছে, যে আমাদের 1000 মারামারি থাকতে পারে, আমাদের পরস্পরের শত শত দ্বিমত থাকতে পারে, কিন্তু এই একটা প্রশ্নে, যে আওয়ামী লীগ প্রশ্নে তো আমাদের ঐক্যমত্য আছেই, যে আমরা যদি আমাদের রাজনীতিকে এভাবে সেট করতে পারি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি কোনো গণহত্যাকারীকে টলারেট করবে না, সে 71-এর গণহত্যাকারীকেও টলারেট করবে না, সে 2024-এর গণহত্যাকারীকেও টলারেট করবে না। এর ভিত্তিতে যদি একটা ন্যূনতম ঐক্যমত্য আমরা তৈরি করতে পারি, তাহলেই আমরা শুধু বাংলাদেশকে বাঁচাইতে পারবো। তাহলে দুইটা ফ্যাসিজম দুই দিক থেকে আমাদের ঘাড়ের উপর বসে আছে, একটা দুর্বল হলে একটা শক্তিশালী হচ্ছে, আর একটা শক্তিশালী হলে একটা দুর্বল হচ্ছে। সেই জায়গা থেকে আসলে জামাতের কাছে কোনো কিছু চাওয়ার নাই। বাকি যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, যারা জামাত বা এই ফার রাইট বিভিন্ন রাজনৈতিক সংগঠন না, এবং যারা আওয়ামী লীগ না, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমার আহ্বান থাকবে যে আমরা অন্ততপক্ষে এই দুই গণহত্যাকারীর বিরুদ্ধে একটা ন্যূনতম ঐক্যমত্য স্থাপন করতে পারি। জুলাই অভ্যুত্থানের পরের ঐক্য তো এমনিও নাই। আপনারা মিডিয়ায় প্রচার করতেছেন জুলাই অভ্যুত্থানের ঐক্য। আজকে আমি বোধহয় বাকচাষের নেতাদের সাথে কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়াইলাম, আমরা শেখ হাসিনার ছবি যখন আঁকা হয়েছিল তখন আমরা একসাথে কোনো একটা কাজ করছিলাম, তারপর তো আমরা কোনো কাজ একসাথে করতে পারি নাই। কারণ সেখানে অনেক রকম মত দ্বিমত আছে, এবং তার মত দ্বিমতের একটা বড় অংশ ছিল যে আমরা বাকচাষ এবং জাতীয় নাগরিক পার্টি যেভাবে করে জামাতের সঙ্গে এক ধরনের একটা মেলবন্ধনের মধ্য দিয়ে কাজ করতেছিল, তার দ্বারা আমরা আতঙ্কিত ছিলাম। তো তাদেরকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে তারাও আসলে জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন। তো আমাদের তারা কেন আদর্শিক অবস্থানটা যদি স্পষ্ট করেন, যদি জামাত বিরোধী দীর্ঘ লড়াইয়ের তারা অংশীজন হন, তাহলে সেটা একটা ন্যূনতম ঐক্যমত্য তৈরি করবে। কারণ আসলে শিবিরের সাথে মিলে ভাই কোনো ঐক্যমত্য আপনি করতে পারবেন না, তার প্রমাণ আপনারা কয়েকদিন আগে পাইছেন। জাতীয় নাগরিক পার্টি তো শিবিরের সাথে ঐক্যমত্য করেই বা শিবিরকে অ্যালাউ স্পেস দেওয়ার কথা বলেই তাদেরকে আনছে, কিন্তু যখনই তাদেরকে আনা হয়েছে আপনার জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ হয়ে গেছে। এখন আপনি কি এমন ঐক্য করবেন যে ঐক্য করলে আপনি আপনার নিজের প্রোগ্রামে জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না? আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য অভ্যুত্থান করছি? আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য 71 করছি? কোনোভাবেই না। কাজে ন্যূনতম ঐক্য লাগবে, কিন্তু সেটা কোনোভাবেই 71-এর গণহত্যাকারীকে স্পেস দেওয়ার মধ্যে দিয়েও না, 24-এর গণহত্যাকারীকে স্পেস দেওয়ার মধ্যে দিয়েও না।